শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। টানা 6 দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের বিদ্যমান এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন সকালে তিনি বন্দরের বোর্ডরুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসেন। এদিকে সোমবার থেকে চলমান এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কন্টেইনার ওঠানো নামানো এবং বন্দর চত্বর থেকে পণ্য ডেলিভারি পুরোপুরি বন্ধ রয়েছে। বন্দর পণ্য রপ্তানি না হওয়ায় বন্দরে 10টি জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে প্রায় 13,000 পণ্যের কন্টেইনার। এসব কন্টেইনারে থাকা পণ্যের মূল্য আনুমানিক $66 কোটি। বিদেশি প্রতিষ্ঠানের হাতে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান এই বন্দর অচল হয়ে পড়েছে শ্রমিকদের টানা কর্মবিরতিতে। এতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। চুক্তির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। আবু আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। দেশের আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। এই বন্দর দিয়েই দেশের প্রায় 90% বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়। শিল্প কারখানা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বন্দর। সম্প্রতি বন্দরের সবচেয়ে লাভজনক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল 15 বছরের জন্য বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। আপনার এনসিটি যে বেসরকারীকরণ যেটা পদক্ষেপ, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে একটা বেআইনি পদক্ষেপ। নাইজেরিয়ান গভর্নমেন্ট ওনারা ফ্যাসিস্ট সরকারের সমস্ত প্রজেক্টগুলো বাতিল করেছে। শুধুমাত্র এই চট্টগ্রাম বন্দরের এই প্রজেক্টটি নিয়ে ওনারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। কেন এগিয়ে যাচ্ছেন এটার কোনো যুক্তি আমাদের কাছে ওনারা উপস্থাপন করতে পারেননি। এদিকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই অচল অবস্থা ও ইজারা নিয়ে অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলবে আমদানি রপ্তানিতে। তাদের মতে বন্দরের উপর নিয়ন্ত্রণ দুর্বল হলে খরচ বাড়বে, সরবরাহে দেরি হবে এবং শেষ পর্যন্ত তার বোঝা চাপবে ভোক্তার উপর। চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা বিরাজ করছে, এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য। স্বচ্ছ প্রতিযোগিতা ছাড়া নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে এই চুক্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে যেটি হচ্ছে সেটা হলো যে কয়েকদিন পরে নির্বাচন এবং নির্বাচনের আগে যে তড়িঘড়ি করে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে এই নিউমোরিং কন্টেইনার টার্মিনালের যে চুক্তি, সেই চুক্তির জন্য যে নেগোসিয়েশন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। তার কারণ এই অল্প সময়ের মধ্যে কিন্তু যদি তাড়াহুড়ো করে কোনো রকমের চুক্তি করা হয় বা দরকার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে স্বার্থ সেটা কিন্তু লঙ্ঘিত হতে পারে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে আছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। কেন এরকম একটা অবস্থা তৈরি হলো, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা পর্বে। আপনার কাছে জানতে চাই, এই যে একটি অচল অবস্থা চট্টগ্রাম বন্দরের মতো একটি বন্দরে হলো, এটি আসলে আপনি কিভাবে দেখেন? গত 7 দিন থেকে চট্টগ্রাম বন্দর কার্যত অচল পর্যায়ে আছে। আমরা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই ধরনের বন্দর অচল হয়ে থাকা সেটা কিন্তু আমরা আর দেখিনি, এই প্রথমবার আমরা দেখলাম। বিষয়টা হচ্ছে এখানে শ্রমিক কর্মচারীরা কাজে যোগদান করছেন না, কাজ থেকে বিরত আছেন। ইস্যুটা হচ্ছে এনসিটি টার্মিনালের পরিচালনা করার জন্য ডিপি ওয়ার্ল্ডকে যেটা সরকার নিয়োগ দিতে যাচ্ছে বা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে, সেটারকে বিরোধিতা করতে গিয়েই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে। এখন আমাদের যেটা এখানে বক্তব্য, ব্যবসায়ীদের আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে সেটা মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য যেটা ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনারা বিবরণগুলো শুনেছেন এবং আপনারা
দেখছেন আমরা ব্যবসায়ীরা কিভাবে দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছি, ওই বিষয়টি আমি আর রিপিট করতে চাই না। আর যেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর মানে যে কোনো দেশের একটা বন্দর হচ্ছে দেশের অর্থনীতির গেটওয়ে। আর চট্টগ্রাম বন্দর যেহেতু সরাসরি বিদেশি জাহাজগুলো এখানে আসা যাওয়া করে, ইন্টারন্যাশনালি আমাদের যে ভাবমূর্তি কি পর্যায়ে যাচ্ছে সেটাও বিচারের ভার আপনাদের উপর রেখে দিলাম। এখন যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তির যে বিষয়টা সেটা নিয়ে গত সরকার থেকে শুরু করে এই সরকারের গত 18 মাস বিভিন্ন পর্যায়ে এটা সরকারের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখন আমাদের যেটা বক্তব্য, এইসব বিষয় নিয়ে ব্যবসায়ীরা চায় কি একটা স্মুথ সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত করা হয়, লজিস্টিক সাপোর্ট গুলো যেন নিশ্চিত করা হয়। বন্দর হচ্ছে তার লজিস্টিকের একটা বড় ধরনের হাব। তো এখন এই জায়গায় সরকার যেখানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার যে জায়গায় ভুলটা করেছে, এখানে নেগোসিয়েশন টেবিলে এই ইস্যুটাকে সমাপ্ত করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদের কি ধরনের যোগ্যতা আছে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ইভেন কি আমাদের উপদেষ্টা মহোদয় সহ। আর চট্টগ্রাম বন্দর পরিচালনা করা হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এখানে অদক্ষতা, আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে দুর্নীতি সবকিছু এখানে বিদ্যমান আছে এবং দীর্ঘদিন থেকে এটা চলে আসছে। আমরা কোনো সরকারকে দেখি নাই এই বিষয়গুলোকে যে এখান থেকে এলিমিনেট করে চট্টগ্রাম বন্দরকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসা। প্রত্যেকটা বিষয় নিয়ে যখন কেনাকাটা হয়। জনাব মাহফুজুল, আমরা আপনার কাছে আরো শুনবো। আমরা একটু চট্টগ্রাম বন্দরে রয়েছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা একটু জানতে চাই। জয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে একটা অচল অবস্থা বা একটি স্থবির অবস্থায় পড়ে আছে চট্টগ্রাম বন্দর, সেটির আসলে কি পরিস্থিতি হয়েছে? আজকে তো নৌ পরিবহন উপদেষ্টাও সেখানে পরিদর্শনে এসেছেন, সবশেষ জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রিয়াজ সুমন আপনাকে। নৌ উপদেষ্টা একটু আগে কিন্তু চট্টগ্রাম বন্দর ভবনে যে বৈঠকটি করেছিল 1 ঘন্টার বেশি তারা বৈঠকে বসেছিল। যখন বৈঠক করতে এখানে প্রবেশ করেছিল তখন কিন্তু শ্রমিকদের তোপের মুখে পড়েছে নৌ উপদেষ্টার গাড়ি। তখন নৌ উপদেষ্টা কিন্তু নিজে গাড়ি থেকে নেমে শ্রমিকদের সাথে কথা বলেছে এবং যে বৈঠক করা হয়েছে সেখানে বন্দর কর্তৃপক্ষ, বন্দর চেয়ারম্যান, একই সাথে কিন্তু সেখানে আরও অন্যান্য বাহিনীর লোকজন ছিল, শ্রমিক প্রতিনিধিও কয়েকজন ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ আগে নৌ উপদেষ্টা যেমনটা সাংবাদিকদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত শ্রমিকদের সাথে যেভাবে বৈঠক করার কথা রয়েছে সেটা কিন্তু এখনো হয়নি। বিকালের দিকে একটা সুরাহা হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা শ্রমিকরা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি দাবি নিয়ে আপনারা এখনো? আমাদের দাবি হলো এনসিটি আমাদের প্রতিষ্ঠান, আমাদের অর্থনির্মিত প্রতিষ্ঠান। এনসিটি একটি সুসজ্জিত টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের 40% আয় এবং 40% হ্যান্ডলিং এনসিটি থেকে হয়। সেই এনসিটি বিদেশিদের হাতে দেওয়া হোক, এটা আমরা চাই না কেউ। আমরা চাই যে এনসিটি দেশীয় যারা কন্টেন্ট হ্যান্ডলিং করতেছে বার্তাপাটারা তাদের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে হোক। আচ্ছা, নৌ উপদেষ্টার সাথে কি আপনাদের কোনো বৈঠক হয়েছে? না, নৌ উপদেষ্টার সাথে কোনো বৈঠক হয়নি। আমরা খুব আশাবাদী ছিলাম। আজকে যখন শুনলাম নৌ উপদেষ্টা আসতেছেন, আমরা চিন্তা করছিলাম যে 5 দিন ব্যাপী যে অচল অবস্থা চলতেছে এটা শুরু হবে, সমাধান হবে, আমরা এই আশাই ছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে নৌ উপদেষ্টা ডাকেন নাই এবং বসেন নাই। আমরা আহ্বান জানাবো কর্তৃপক্ষকে এবং সরকারকে যে অতি সত্বর আপনারা বসেন, এই অচল অবস্থা নিরসন করেন। কারণ এই বন্দর 18 কোটি মানুষের বন্দর, রমজানের ভোগ্যপণ্য এখানে আটকে আছে, সামনে ইলেকশন। এই অবস্থায় এই বন্দরকে অচল করার সরকারের সাথে সরকারের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এই অচল অবস্থা নিরসনের জন্য আপনারা উদ্যোগ নেন। কিছুক্ষণ আগে যে বৈঠকটা হলো, ঘণ্টাব্যাপী বৈঠক হলো, সেখানে তো আপনাদের প্রতিনিধি ছিল? না, আমাদের প্রতিনিধি বলতে শ্রমিক নেতৃবৃন্দ ছিল না, ওটা বিভিন্ন বিভাগ থেকে কিছু কর্মচারী আমাদের প্রতিনিধি তারা ছিল। কিন্তু আমাদের যে শ্রমিক নেতৃবৃন্দ তাদের সাথে ওরা কোনো মিটিং করেন নাই এখনো। সিদ্ধান্ত হয়েছে? জি না, এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, আমাদের কোনো সিদ্ধান্ত জানান নাই। বুঝতে পেরেছেন। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আসলে নৌ উপদেষ্টার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি, কিন্তু বিকালের দিকে একটা বৈঠক হওয়ার কথা বলেছেন নৌ উপদেষ্টা। বিকালের দিকে কিন্তু যে বৈঠকটা হবে সেই বৈঠকে একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এমনকি বন্দর চেয়ারম্যানের সাথেও আমরা কথা বলেছি, বন্দর চেয়ারম্যানও বলছেন যে বন্দর একেবারে অচল অবস্থার মধ্যে আছে। দ্রুত এই সমস্যার সমাধান কিন্তু সবাই চাচ্ছে, এমনকি আমদানিকারক যারা আছে তারাই কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়েছেন। পণ্য খালাস একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা আমদানি করে এনেছেন তাদের কিন্তু ড্যামারেজ গুনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রিয়া সুমনের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম চট্টগ্রাম বন্দরে, সেখানে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় কথা বলছিলেন এবং সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন।
মাহফুজুল হক, আপনি নিশ্চয়ই শুনেছেন তার কথাগুলো। আপনি আলোচনা করছিলেন এবং কথা বলছিলেন যে আসলে এই যে সংকটটি সমাধানে সরকারের উদ্যোগের কথা বলছিলেন, এটি আসলে কিভাবে কোন প্রক্রিয়া হওয়া উচিত। এখানে তো বন্দরের যে যারা শ্রমিক কর্মচারী আছেন তারা বলছেন যে এটি দেশীয় কোম্পানি দিয়ে পরিচালনা করতে হবে এবং তারা বলছে যে আসলে এটি টেন্ডারের মাধ্যমে করার কথাও দাবিও তারা করছেন। আপনি যদি বলতেন যে আসলে সমাধানের পথ কি বা কিভাবে হলে এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবে বন্দর। এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড অলরেডি দুটো প্রপোজাল দিয়েছে। একটা প্রপোজাল হচ্ছে বে টার্মিনালের জন্য, এটা সম্পূর্ণ নতুন যেটা হতে যাচ্ছে। ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ সিঙ্গাপুর, এই দুইটা কোম্পানি ওখানে অলরেডি সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং ওটাতে ইনভেস্ট করার জন্য ওনারা এগিয়ে যাচ্ছেন। এখন প্রশ্নটা যেটা দেখা দিয়েছে এনসিটি টার্মিনাল নিয়ে, আমার যে ভাই বন্দরের যে ভাই বলেছেন ওটা ঠিক, এটা তো পুরা বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টার্মিনালটা গড়ে উঠেছে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, বন্দর কর্তৃপক্ষকে এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে বিষয়টা ক্লিয়ার করতে হবে এই জন্য কি কারণে ডিপি ওয়ার্ল্ডকে দিতে হচ্ছে বা কি কারণে প্রাইভেট অপারেটরের মাধ্যমে এটা পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে দেখতে হবে বর্তমানে এনসিটি যে প্রোডাক্টিভিটি আছে এটা কি পর্যায়ে আছে এবং একটা যদি বিদেশি অপারেটর বা দেশীয় অপারেটরকে পরিচালনা করলে পরে আমাদের প্রোডাক্টিভিটি কি বাড়বে এখানে এবং দেশের অর্থনীতি কিভাবে লাভবান হবে, বন্দরের ইনকাম কিভাবে আর বেশি হবে, এই বিষয়টাকে সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা পিকচার এটা সরকারের জানানো উচিত বলে আমরা মনে করছি। এটা না জানানোর ফলে যেটা হয়েছে এখানে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় যেই বিষয়টা এখানে দেখার বিষয় সেটা গুরুত্বপূর্ণ, সরকারকে দেখতে হবে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই গভর্নমেন্টের, দুবাই রয়্যাল ফ্যামিলির একটা কোম্পানি, যেই ইউএইর সাথে, যেই দুবাই আবুধাবিতে আমাদের প্রায় 13 থেকে 14 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন এবং এই সরকারের সাথে এখন যদি এই বিষয়টা নিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে এই সরকারের সাথে যদি কোনো একটা দ্রুত সৃষ্টি হয়, কোনো কূটনৈতিক বিপর্যয় এখানে ঘটে যায়, সেটা কিন্তু আমাদের জন্য বিরাট ধরনের দেশের একটা ভাবমূর্তির ক্ষতি যেমন হবে এবং অর্থনৈতিকভাবেও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, যেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া অনেক কষ্টকর হবে। আপনি জানেন দুবাই, আবুধাবি, ইউএই গভর্নমেন্ট বিশ্ব রাজনীতিতে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবং আরো একটা বিষয় আপনাকে আমি বলতে চাই, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটা কিভাবে করবে না করবে সেটা আমাদের নেগোসিয়েশন টেবিলে এসে আমরা যদি লাভবান হতে পারি, সেই বিষয়টা যদি সবাইকে খোলাখুলি ভাবে বলা হতো, যদি শ্রমিক ভাইরা, আমাদের কর্মচারী ভাইরা যারা বন্দরে কাজ করছেন ওনারা বিষয়টা বুঝতে পারতো। এখন বিষয়টাকে গোপন করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, এটা টোটালি বিভিন্ন ধরনের গুজব এখানে সৃষ্টি হয়ে গেছে। এখন কেউ কেউ বলতে চাচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দিতে গিয়ে কেউ ব্যক্তিগতভাবে এই নেগোসিয়েশন টেবিলে যারা আছেন, যারা দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছেন, ওনারা কোনো ব্যক্তিগত লাভবান হওয়ার চেষ্টায় আছে কিনা বা লাভবান হচ্ছে কিনা, এরকম কথাও কিন্তু বাজারে চলে এসেছে। এবং ডিপি ওয়ার্ল্ডের যে অন্যান্য জায়গায় যে ইনভেস্টমেন্ট গুলি আছে পৃথিবীতে, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশ কয়েকটি দেশে ওদের বড় বড় ইনভেস্টমেন্ট আছে, এখন ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে অনেক ধরনের গুজব আমরা শুনতে পাচ্ছি যেগুলি হয়তো সত্যি না। এখন বিষয়টা যে এই সংকটটা ক্রিয়েট হওয়ার কারণে এখানে সোশ্যাল মিডিয়ার আজকের এই ওপেন যে সিস্টেমটা আমরা ফলো করছি সেখানে কিন্তু অনেক কথা চলে আসছে। এখন মানুষকে এইগুলি জিনিসকে, এইসব জিনিসকে মানুষ বিশ্বাস করে ফেলছে। এখন সেই জায়গায় আমরা মনে হচ্ছে এটা খোলাখুলি ভাবে সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই জিনিসগুলো যদি আমরা খোলাখুলি ভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারে সরকার, তাহলে হয়তো মানুষের মধ্যে এই ভুল ধারণাতে থাকতো না। এখন যে পর্যায়ে আজকে চলে এসছে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি, যেটা আপনি দেখতে পেয়েছেন, সকাল থেকে আমরা খবর রাখছি যে পরিস্থিতি এখানে বিরাজমান আছে, সেটা কোনোভাবেই আমরা করি না, আমরা আশা করি না। আমাদের শ্রমিক ভাইরা, কর্মচারী ভাইরা দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু চট্টগ্রাম বন্দর পরিচালনার ক্ষেত্রে যে ইস্যুগুলি আছে, এখানে দুর্নীতি হওয়ার যে সুযোগটা এখানে থেকে যায়, যে আমলাতান্ত্রিক জটিলতাগুলি আছে, সেটা কিন্তু দূরীভূত করার জন্য ব্যবসায়ীদের মহল থেকে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকারের যারা দায়িত্ববান হয়ে আসেন, বিভিন্ন সরকারের দেখেছি আমরা গত 30-35 বছরের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু ওরা শুনতে চায় না, ওনারা সেই আউটডেটেড যে সিস্টেমগুলি ওগুলিকে আঁকড়ে ধরে বন্দরকে পরিচালনা করার প্রচেষ্টা গ্রহণ করে। আর বন্দরে যখন কোনো একটা প্রজেক্ট আসে, কোনো একটা এই যে নতুন ধরনের কোনো একটা রিফর্মের কথা আসে, তখন বিভিন্ন ধরনের কথা কিন্তু এখানে চলে আসে। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে বন্দর যারা ব্যবহার করেন না, ওনাদের যে বক্তব্যগুলি আমরা দেখি, সেই বক্তব্যগুলিও কিন্তু আমরা খুব দুঃখ পাই। কেন আমরা ব্যবসায়ীরা কষ্ট করছি, এখানে বিভিন্ন ধরনের
এই যে অসুবিধাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা কথা উঠিয়েছি, কিন্তু সেই বিষয়গুলোকে ওনারা কেউ অ্যাড্রেস করেন না। এখন সবাই নিজের নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই যে নিজের নিজের মতামতগুলি দিয়ে যাচ্ছেন। এবং আমি অত্যন্ত সম্মানের সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা সুশীল সমাজের যারা আছেন, ইভেন কি আমাদের ট্রেড ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, দেশের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আমরা খুব ফেলা ভাবে নিজেদের যে ইচ্ছায় যদি আমরা নিজেদের মতো করে যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে এটা দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং ক্ষতি হয়ে গেছে অলরেডি। এবং এই ক্ষতি কিভাবে আমাদের ব্যবসায়ী ভাইরা পোষাবে সেটা এখন বড় প্রশ্ন। এবং সরকার যে চট্টগ্রাম যে কাস্টমস হাউস, সেখানে পুরো রেভিনিউটা আসে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, আমদানি রপ্তানি কার্যক্রমের যেই চলমান থাকে তার উপরে। এখন ওইটাও কিন্তু আজকে বন্ধ আছে। এখন যে বিষয়টা এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ, তো সব জায়গায় আমাদের শ্রমিক ভাইরা যারা কাজ করেন, ডেলি বেসিসে অনেক শ্রমিক ভাই এখানে কাজ করেন, ওনারা কিন্তু টাকা পাচ্ছেন না। ওনারা গত এক সপ্তাহ থেকে ওনাদের কোনো বেতন নাই, কিছু নাই। ওনারা কিভাবে চলবে? সবকিছুকে ড্রেস করে আমার মনে হয় সরকারকে একটা শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমরা চাই না এখানে বল প্রয়োগের মাধ্যমে বা অন্যভাবে এই ইস্যুটাকে সুরাহা করা। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সবারকে সম্মান দিয়ে একটা যুক্তিসঙ্গত একটা এখানে উপায় বের করে নিয়ে আসা। আরেকটা বিষয়, ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিষয়টা স্টিল এটা কিন্তু আদালতে আছে। এটা অলরেডি আপিলেট ডিভিশনে এটা অ্যাকসেপ্টেড হয়েছে আপিলটা। এখন এটা আদালতের শুনানির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আগামী এক সপ্তাহ পরে আমাদের দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পেতে যাচ্ছি। সেই সরকার আসলে পরে আমার মনে হয় ওনারা একজন যোগ্য ব্যক্তিকে বা একজন যোগ্য যারা নেগোসিয়েটর আছে ওদেরকে দিয়ে এই বিষয়টাকে সুরাহা করবে। আমার কথা হচ্ছে এখানে কারো ইচ্ছাই বা কারো লাভবান হওয়ার যে সুযোগটা কথা আমরা শুনেছি, সেই বিষয়গুলিকে বাদ দিয়ে আমার মনে হয় অতীতে যেরকম এরকম চুক্তিগুলোর ব্যাপারে অনেক কথা এখনো শোনা যাচ্ছে, সেই বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে সরকার যোগ্যতার সাথে এই বিষয়টাকে একটা সুরাহা করবে এবং একজন যোগ্য ব্যক্তিকে বন্দর পরিচালনা করার জন্য, নৌপরিবহন মন্ত্রণালয় পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করব রাজনীতিবিদদের কাছে। এবং আর যে বর্তমান যে ব্যবসায়ীরা যে সমস্যার সম্মুখীন, যেটা আজকে এখনো পর্যন্ত সুরাহা হয় না, আমরা মনে করছি প্রতি মিনিট যাচ্ছে আমাদের জন্য এটা কিন্তু আমাদের সংকটটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এবং ভোগ্যপণ্যের যে বিষয়টা অলরেডি রিপোর্টে উল্লেখ করেছেন, যেটা আমি খাতুনগঞ্জ থেকে খবর নিয়েছি সকালেও, এখানে কিন্তু অস্থিরতা শুরু হতে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের পবিত্র রমজান মাস আসছে, এখানে জানেন আমাদের ভোক্তা সাধারণ এই সময় বাজারে গিয়ে রমজানের যে পণ্যগুলি ওগুলি ক্রয় করার জন্য চেষ্টা করেন বা ক্রয় করেন। এই বাজারে একটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাপ্লাই লাইনে একটা যে বর্তমান যে অবস্থাটা বিরাজ করছে সেখানে একটা বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদেরকে দেখতে হবে সরকারের যেসব সংস্থাগুলি এই বিষয়গুলিকে নিয়ে। যারা মাহফুজুল হক শাহ, আমাদের আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে যে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আপনার কাছে আরো অনেক কিছু জানার ছিল, তবে আলোচনার পর্ব এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি আছে সেটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখে আমরা একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকের মধ্যে দুটি নিম্নমুখী রয়েছে, একটি ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 19 পয়েন্ট কমে 5247 পয়েন্ট অবস্থান করছে। ডিএসইএক্স সরিয়া সূচক যেটি সেটি ঊর্ধ্বমুখী রয়েছে, 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1076 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 15 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 2006 পয়েন্টে। 414 কোটি টাকা লেনদেন হয়েছে। 135টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 211টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 46টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবারে জানাবো স্বর্ণ এবং রূপার দাম। প্রথমে আমরা দেখতে চাই স্বর্ণের দাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম রয়েছে 2,51,184 টাকা। 21 ক্যারেটের দাম 2,39,754 টাকা। 18 ক্যারেটের দাম 2,05,520 টাকা। সনাতন প্রতি ভরি রূপার স্বর্ণের দাম আছে 1,68,195 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আছে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি সেটির দামও মোটামুটি কিছুটা কমেছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে রূপার দাম রয়েছে 7,290 টাকা। 21 ক্যারেটের দাম রয়েছে 6,940 টাকা। 18 ক্যারেটের দাম 5,949 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 4,432 টাকা।
জানাতে চাই মুদ্রার বিনিময় মূল্য আজকে বাজারে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা এবং ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। এবার জানাতে চাই বিশ্ব বাণিজ্যের খবর। সহকর্মীদের ছাঁটাইয়ের তথ্য জানার চেষ্টা করায় 2 প্রকৌশলীকে বরখাস্ত করেছে পিন্টারেস্ট। সম্প্রতি এআই প্রযুক্তিতে জোর দিতে 700 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিবিসি জানায়, আনুষ্ঠানিক ঘোষণার আগেই ওই 2 প্রকৌশলী বিশেষ কোড বা স্ক্রিপ্ট ব্যবহার করে জেনে নেন কারা চাকরি হারাচ্ছেন। একে কর্মীদের গোপনীয়তা ও কোম্পানির নীতি লঙ্ঘন বলছে পিন্টারেস্ট। অ্যামাজন ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গণছাঁটাইয়ের মধ্যেই শৃঙ্খলা রক্ষায় এমন কঠোর পদক্ষেপ নিল কোম্পানিটি। এ ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।